এরশাদ বিরোধী আন্দোলনকে আমি মোটা দাগে গণ অভ্যুত্থান বলি না। যদি 69-এর গণ অভ্যুত্থান ধরেন, সেটা আরও ছোট আকারে ছিল। বিএনপি, জামাত সহ বিরোধী রাজনৈতিক দলগুলো যারা লড়াই সংগ্রাম করেছেন, তাদের অনেক ত্যাগ আছে, তাদের অনেক সাফারিংস, ভোগান্তি আছে, তারা মজলুম ছিলেন, কিন্তু তাদের ডাকে তো দেশের মানুষ নামে নাই তো। 5ই আগস্ট 2024 ক্ষমতা ছেড়ে দেশ ত্যাগ করলেন শেখ হাসিনা। এই ঘটনাকে কেউ কেউ বলে গণ অভ্যুত্থান, কেউ বলে বিপ্লব, আবার কেউ এটাকে রাজনৈতিক ক্ষমতার পরিবর্তন বলতে চায় মাত্র। কিন্তু এই ঘটনা ঘিরে এখনো অনেক প্রশ্নের উত্তর জাতি জানতে চায়। সেই আলোকে যদি আপনাকে আমি প্রশ্ন করি যে আপনার মতে এই ঘটনার মূল চালিকা শক্তি কারা ছিলেন? ছাত্র সমাজ, সাধারণ জনগণ, রাজনৈতিক দল, নাকি সবার সম্মিলিত ভূমিকা ছিল? ধন্যবাদ। যে কোনো বড় পরিবর্তনকে ডিফাইন করাটা ইমিডিয়েট পাস ফিউচারে হয় না আসলে। এটার জন্য একটা দীর্ঘ সময় পার করে যাওয়ার পরে রেট্রোস্পেক্টিভলি পিছনে ফিরে তাকাতে হয় যে আসলে সেটা কি ছিল, আকাঙ্ক্ষা কি ছিল আর কি হয়েছে। আপনি যেখান থেকে শুরু করেছেন যে এটা আসলে আদতে কি, এটা কি বিপ্লব ছিল, এটা কি গণ অভ্যুত্থান ছিল, না সিম্পলি সরকার বদলেছে। সিম্পলি সরকার বদলটা রিলেটিভলি পিসফুল হয়। মানে ধরেন 90 এরশাদ বিরোধী আন্দোলন, এরশাদ বিরোধী আন্দোলনকে আমি মোটা দাগে গণ অভ্যুত্থান বলি না, স্বৈরাচার বিরোধী আন্দোলন বলি আর কি। আমার ইতিহাসের যে সামান্য পড়াশোনা, মানে যেই লেভেলে এইটার ইনভলভমেন্ট দরকার ছিল বাংলাদেশের রাজনীতিতে, তখন এরশাদ বিরোধী আন্দোলন ছাত্র সমাজের বাইরে মোটা দাগে, রাজনৈতিক দলগুলোর টুকিটাকি আন্দোলনের বাইরে মোটা দাগে আসলে পুরো জাতিকে ইনভলভ করতে পারে নাই। তো সেই জায়গাতে আপনার যদি 69-এর গণ অভ্যুত্থান ধরেন, সেটা আরও ছোট আকারে ছিল। বড় বড় শহর, আমাদের দেশের তো শিক্ষা দীক্ষার বা বাস্তবতাও ডিফারেন্ট ছিল 69-এ। তো সেখানে বড় বড় কলেজ বিশ্ববিদ্যালয়গুলো ছাড়া সেটার ঢেউ কোথাও লাগে নাই। কিন্তু প্রযুক্তির কারণে যেটা হয়েছে 24 ফান্ডামেন্টালি ডিফারেন্ট। যে কারণে আমি এটা বলি, আমাদের গত 800-1000 বছরের যে সম্মিলিত স্মৃতি, কালেকটিভ মেমোরিতে মোস্ট পাওয়ারফুল ইভেন্ট, কারণ প্রযুক্তির কারণে। আর প্রত্যেকটা ঘটনা কিন্তু আপনি যার যার জেনারেশনের কাছে চোখ থেকে দেখতে হয়। 71কে যিনি স্বচক্ষে দেখেছেন, অংশগ্রহণ করেছেন, তার কাছে 71 যত গুরুত্বপূর্ণ অথবা যতটা মানে ম্যাসিভ, অনেক বিশাল, আমরা যারা বই পড়ে জেনেছি অথবা বাবা মায়ের কাছ থেকে জেনেছি, তার কাছে এটার গুরুত্ব অথবা বাস্তবতাটা আরো একটু কম হবে। এটাই খুব স্বাভাবিক। ধরেন যাদের জন্ম এখনো হয় নাই, সে 20 বছর পরে 24 পড়বে, তার কাছে 24-এর আবেগ আমার আপনার মতো হবে না, যে আসলে আমরা যারা 24-কে দেখেছি সরাসরি। তো সেই জায়গাতে আমি মোটা দাগে এটাকে গণ অভ্যুত্থান মনে করি। বিপ্লব হতে পারত যদি কিছু কিছু কাজ আমরা করতাম। আমরা যদি রাজনৈতিক দলগুলো হুট করে দৌড়ায় সবাই ক্যান্টনমেন্টে সেদিন চলে না যেতেন, নিজেরা বসতেন, নিজেরা বসে সিদ্ধান্ত নিতেন যে আমরা একটা জাতীয় সরকার করব সবাই মিলে, গণ অভ্যুত্থানের সবাই মিলে করব। ডক্টর ইউনূসকে প্রয়োজনে সামনে রাখতেন, অ্যাডভাইজাররাও থাকতেন, টেকনোক্র্যাট থাকতেন, রাজনৈতিক দলের প্রতিনিধিরা থাকতেন, চুপ্পুকে সরাতেন, 72-এর সংবিধান সাসপেন্ড করে দিতেন। এবং একটু আমি অ্যাড করি, তার মানে আপনি কি বলতে চাচ্ছেন যে ওইরকম একটা ঘটনার পর রাজনৈতিক বৃন্দের যেভাবে অথরিটি হওয়া উচিত ছিল সেটা হতে পারে না? সার্টেনলি হতে পারে নাই, এবং সেটা গত বহু বছর থেকেই হতে পারে নাই। এই জন্য দেখবেন যে বিএনপি, জামাত সহ বিরোধী রাজনৈতিক দলগুলো যারা লড়াই সংগ্রাম করেছেন, তাদের অনেক ত্যাগ আছে, তাদের অনেক সাফারিংস, ভোগান্তি আছে, তারা মজলুম ছিলেন, কিন্তু তাদের ডাকে তো দেশের মানুষ নামে নাই তো। আপনি যদি ভ্যাট বিরোধী আন্দোলন বলেন, আপনি নিরাপদ সড়ক আন্দোলন বলেন, আপনি কোটা বিরোধী আন্দোলন দফায় দফায় যদি বলেন, এবং সর্বশেষ গণ অভ্যুত্থান, প্রত্যেকটা লড়াইতে দেখেন রাজনৈতিক দল অথবা রাজনৈতিক ছাত্র সংগঠনের বাহিরে সাধারণ ছাত্র সংগঠন, সাধারণ মানুষ, সাধারণ ব্যানারে দেশের মানুষ নেমে এসছে। এবং এটা একটা ডিফারেন্ট তর্ক, রাজনৈতিক দলগুলোকে এই আত্মসমালোচনাটা করতে হবে যে আমার কি ট্রাস্ট ডেফিসিট তৈরি হয়েছে কিনা। আমার লড়াইতে একই লড়াই, একই একই জিনিসের দাবি অন্য ব্যানারে করলে মানুষ নামছে, কিন্তু এখানে নামছে না। ইতিমধ্যে আমাদের মাঝে শামসুজ্জামান দুদু সাহেব, আমার ভাই, এসে উপস্থিত হয়েছেন। আপনাকে স্বাগত। আপনি কন্টিনিউ করেন। তো সেই জায়গাতে আমাদের এইটা, আমি এখন পর্যন্ত এটা গণ অভ্যুত্থান মনে করি, এটা বিপ্লব হতে পারত যদি ওই শর্তগুলো পূরণ হইতো, এবং এই শর্তগুলো পূরণ হয় নাই। না হওয়ার কারণে যেটা হয়েছে, এটা একটা গ্রেড নিচে হয়েছে। এর মানে আকাঙ্ক্ষায় ঘাটতি আছে তা কিন্তু না,
স্বপ্ন আকাঙ্ক্ষাগুলো কিন্তু প্রায় সমান। কোন গতিতে আপনি করছেন সেটা একটা গুরুত্বপূর্ণ জায়গা। দ্বিতীয়ত হচ্ছে আপনি যেটা বলেছেন অবদানের প্রশ্ন। দেখেন অবদান বিতর্কটা কিন্তু আরেকটা প্রবলেম্যাটিক জায়গা, যে আসলে কার কতটুকু অবদান। এটা তো মানে দুধ না যে আপনি লিটার মেপে দেবেন। এইটা তো আপনার কেজি দরে আপনি পেঁয়াজ রসুন কিনছেন কারওয়ান বাজার থেকে, ব্যাপারটা তা না যে বিএনপিকে 30 গ্রাম দিলাম, জামাতকে 20 গ্রাম দিলাম, মানে এরপর অবদান ভাগ করে দিলাম। অবদানের বিতর্কটা খুবই সিলি এবং একটা মানে মিসগাইডেড কনভারসেশন। এটার মধ্য দিয়ে যেটা করা হচ্ছে, এটাকে ছোট করা, হেয় করবার চেষ্টা করা হচ্ছে। সর্বোচ্চ অবদান রেখেছেন যে মানুষগুলো জীবন দিয়েছেন। যদি অবদানের আলাপ করতে হয়, তাদেরই আসলে সবচেয়ে বেশি অবদান। দ্বিতীয় ক্যাটাগরিতে যদি অবদানের আলোচনা করেন, যারা আহত হয়েছে, প্রতিবন্ধী হয়েছে, চোখ হারিয়েছে, হাত পা হারিয়েছে জীবনের জন্য, তাদের অবদান সবচেয়ে বেশি। বাকিরা আমরা সবাই মিলেছিলাম জুলাইয়ের কর্মী। কেউ হয়তো ঘোষণাটা দিয়েছে, কারো ডাক শুনে আমরা এসেছি, কালেকটিভলি অনেকে অনেক জায়গা থেকে ঘোষণা দিয়েছে। কিন্তু এই বিতর্কগুলোর মধ্যে ঢুকলে যেটা হবে, আলটিমেটলি দায়িত্ব, দায়, যে কারণে এত বড় একটা ঘটনা ঘটলো, সেই লড়াই থেকে আমরা পিছনে চলে যাব। আমি